আরে গিন্নি, রান্না বান্না সমস্ত মশলাপাতি বাড়িতে আছে তো নাকি বাজার থেকে আবার আনতে হবে? না গো, বাড়িতে সেই রকম কিছু মশলাপাতি নেই। আর যে সমস্ত মশলাপাতিগুলো ছিল আজকে রান্না করেছি, সব শেষ হয়ে গেছে। তোমাকে আজকে বাজারে যেতেই হবে, বাজার আর মুদিখানা করে নিয়ে আসতেই হবে আজ। ঠিক আছে গিন্নি, আমি আমি মুদিখানা নিয়ে আসছি। হ্যাঁ, আর সাথে এই ফর্দটাও নিয়ে যাও, আমি ফর্দ করেই রেখেছি। এগুলো মিলিয়ে মিলিয়ে তুমি বাজার করে নিয়ে আসবে। এই যে আমার সোনা বউ জানে যে আমি বাজার করতে গেলেই কিছু না কিছু ভুলে যাই, তাই আমার জন্য ফর্দ করে রেখেছে। হ্যাঁ। বলছিলাম একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না গিন্নি, বলো না, কি বলবে? আসলে অনেক দিন তো খিচুড়ি খাওয়া হয়নি, আবার রাত থেকে অত বৃষ্টিও পড়ছে, তা আজকে একটু খিচুড়ি করলে কেমন হয়? ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না, আমি মুদিখানা থেকে আসবার সময় কিছু চাল আর ডাল কিনে আনবো। আজকে রাতে খিচুড়ি রান্না করবে। হ্যাঁ। সত্যি তুমি আনবে? হ্যাঁ গো গিন্নি, আনবো আনবো। ঠিক আছে, তুমি এবার তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে দোকান থেকে সব জিনিস নিয়ে এসো। হ্যাঁ গিন্নি, যাচ্ছি। যাই, তাড়াতাড়ি যাই। হ্যাঁ, গিয়ে বাজার করে বাড়ি ফিরে আসি, নইলে আবার দেরি হয়ে যাবে। আবির, আরে ও আবির, দাঁড়া রে, তোর সাথে কিছু কথা ছিল। আরে হরিহর কাকা, তুমি ডাকছো? তা কেন ডাকছিলে বলো? হ্যাঁ, আর তুই এখন কোথায় যাচ্ছিস আবির? এই তো গো হরিহর কাকা, তোমার বৌমা আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে চেয়েছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছি কিছু কাঁচা সবজি আর মুদিখানা করতে। আবির, তোর বউকে তুই পরে খিচুড়ি খাওয়াস, এখন আমি যা কথা বলবো তুই না শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কেন গো, কি এমন কথা যা শুনলে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে? আসলে তোর জমির পাশেই তো আমাদের জমিটা, তাই এই বৃষ্টির দিনে জমিটা একটু দেখতে গেছিলাম যে কি অবস্থা হয়ে আছে সেখানে। তো দেখি তোর কচু জমিতে নদীর জল উঠে একেবারে থই থই করছে। কাকা, তুমি এসব কি বলছো যাতা? আবির, আমি কি তোর সাথে ইয়ার্কি করবার জন্য তোকে ডেকেছি নাকি? আর তোকে তো এই কথাটা বলবার জন্যই আমি তোদের বাড়িতে যাচ্ছিলাম। হায় গো হায়, আমাদের কি হবে? আমরা এবার কি খাবো, কি পরবো? ওখান থেকে যা আয় হতো তা দিয়ে কোনো ক্রমে দুবেলা দুমুঠো ভাত পাওয়া যেত, কিন্তু এখন আমরা কি খাবো? দেখ আবির, এখন না কেঁদে তুই বাড়িতে যা, গিয়ে বৌমার সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা কর। ঠিক আছে কাকা, আমি বাড়িতে গিয়ে গিন্নির সাথে কথা বলছি। ঠিক আছে, তুই গিয়ে বৌমাকে জানা, আর আমি মাঠের দিকে যাচ্ছি। হ্যাঁ, তুইও তাড়াতাড়ি আয় যদি কিছু করা যায়। কি হলো গো, তুমি তো এইমাত্রই বাজারের দিকে গেলে, আর কিছু বাজার না করেই ফিরে এলে? হ্যাঁ গো গিন্নি, কি হবে আমাদের? গতকাল রাত থেকে অজোর ধারায় বৃষ্টি পড়ছে। আমাদের যে সমস্ত জমিগুলো কচু চাষ করেছিলাম সব হয়তো জলে ডুবে গেছে। এবার আমরা কি খাবো, কি পরবো? আমরা গরিব, আমাদের জমানো কিছু টাকাও নেই যে আমরা অন্য কিছু ব্যবস্থা করব। কি আর করবে বলো, বিধাতা যা লিখে রেখেছে তাই তো হবে। তুমি আর আমি মিলে তো কিছু করতেও পারবো না। এখন তুমি অত ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে আমি শক্তভাবে দাঁড়িয়ে থাকবো কি করে? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমরা তো আর কিছু করতে পারবো না। আর এই সময় আমাকে শান্তভাবে মাথা খাটিয়ে কাজ করতে হবে। কিন্তু বিধাতা কি আমাদের দিকে একবারও মুখ তুলে চাইবেন না? আমরা সব সময় কি গরিবই থাকবো? তুমি চিন্তা করো না, উপরওয়ালা তো আছেন, তিনি সব ঠিক করে দেবেন।
আমার বাবা যখন জমিটা কিনে রেখেছিল তখন টাকা কমের জন্য নদীর ধারে জমিটা কিনেছে, আর অল্প বৃষ্টি পড়লেই নদী থেকে জল উঠে আমাদের জমিতে চলে আসে। আর এবারে আমরা কচু শাকগুলো বসাতেও দেরি করেছি, যার ফলে এই অবস্থা। তুমি অত চিন্তা করো না তো, আমি বরং খেতে দিচ্ছি। তুমি খেয়ে একবার মাঠের দিক থেকে দেখে এসো যে জমিটার কি অবস্থা। না গো গিন্নি, আমি খাবো না, আমি এখন মাঠের দিকে যাচ্ছি। হরিহর কাকা, ও হরিহর কাকা, আমি চলে এসেছি। তুমি কিছু ভাবলে যে কি করা যায়? আর কিছু করতে হবে না রে আবির, তোর কপাল খুলে গেছে। বিধাতা তোর উপর মুখ তুলে চেয়েছে। কি আলফাল বকছো বলো তো? দেখতে পাচ্ছ যে আমার এমন অবস্থা, আর মজা করবা তুমি সময় পেলে না। আমি মজা করছি না রে, আমি সত্যি কথাই বলছি যে তোর উপর বিধাতা মুখ তুলে চেয়েছে। কেন, কি হয়েছে? দেখ রে দেখ, তোর জমি একদম নদীর পাশে হওয়ায় নদীর থেকে কিছু ইলিশ মাছ তোর জমিতে উঠে কেমন কচুগুলো খাচ্ছে দেখ। তাতে কি হয়েছে? তাতে তো আমারই সেই ক্ষতি হচ্ছে। আরে পাগল, তুই এই কচুগুলোর কথা ছাড়, তুই এখন শুধু ইলিশ মাছের কথা ভাব। হ্যাঁ, তাই ইলিশ মাছ বাজারে বিক্রি করলে কত টাকা করে তুই আয় করবি ভাব। আরে কাকা, তাই তো, বিধাতা আমার উপর মুখ তুলে চেয়েছে। যাই, বাড়িতে গিয়ে গিন্নিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়িতে যা, গিয়ে বৌমাকে খবরটা দে। গিন্নি, হ্যাঁ ও গিন্নি, হ্যাঁ আমরা এবার বড়লোক হয়ে যাব। আমাদের বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি হয়েছে বলো তো তোমার? তুমি হাঁপাতে হাঁপাতে এসেছো, আর এই দুঃখের দিনে তুমি বলছো নাকি আমরা বড়লোক হয়ে যাব? তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? এখনো পাগল হইনি গিন্নি, তবে হয়ে যাব। এই দুঃখের দিনে এত আনন্দে কি করে আছো? একটু আগেই তো তুমি কাঁদছিলে, আর এখন হঠাৎ করে তোমার আনন্দ উথলে পড়ছে। কি হয়েছে আমাকে খুলে বলো। আমি যখন কাঁদো কাঁদো হয়ে মাঠের দিকে গেছিলাম, সেখানে গিয়ে দেখি আমার জমিতে বেশ অনেক সংখ্যক ইলিশ মাছ আমার সমস্ত কচুগুলোকে খাচ্ছিল। তাই নাকি গো? তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো গিন্নি, আমি সত্যি বলছি, তাই তো তোমাকে ছুটে ছুটে বলতে এলাম। যাক, তাহলে অবশেষে বিধাতা আমাদের ওপরে মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ গো গিন্নি, বিধাতা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। এই মাছগুলোর কি করবে, কিছু ভেবেছো? আমি ভাবছি যে আমরা তো আর মাছ বিক্রি করতে পারবো না, তাই আমাদের গ্রামে একজন আড়তদার আছে, তো তাকে সমস্ত মাছগুলো বিক্রি করে টাকা নিয়ে নেব। বাহ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। তাহলে কাল সকালে তুমি আরবদারের কাছে চলে যাও, গিয়ে ওনার সাথে কথা বলে এসো, কেমন? না গিন্নি, কালকে না, কথা বলে আর কিছুদিন অপেক্ষা করে যাই, মাছগুলো কিছুটা বড় হোক, তারপরে বিক্রি করব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখো গো, বিধাতার দেওয়া সমস্ত ইলিশ মাছগুলো কি বড় বড় হয়ে গেছে, আর কত জোরে জোরে লাফাচ্ছে দেখো। হ্যাঁ গো গিন্নি, সেদিনকে যদি না বৃষ্টি আসতো তাহলে আজকে এই ইলিশ মাছগুলো আমাদের জমিতে থাকতো না। বিধাতার কি দয়া বলো। তা মাছগুলো তো বেশ ভালোই বড় হয়ে গেছে। এবার কি কিছু ভেবেছো, মাছগুলো তুমি বিক্রি করবে না কাউকে দিয়ে দেবে? ভাবছি ওই শুভেন্দুকেই দিয়ে দেব। আমরা তো আর কৃষক হয়ে মাছ বিক্রি করতে পারবো না, আমরা এতে অতটা পারদর্শী নই, আর জানিও না যে কেমন করে বিক্রি করতে হয়। এর থেকে বরং তাকে দিয়ে দেওয়াই ভালো। তাহলে তুমি আর বেশি দেরি করো না, তুমি বরং আজকে গিয়ে শুভেন্দুদাকে খবর দাও যে এই মাছগুলো ধরে নিয়ে যেতে। হ্যাঁ গিন্নি, আমি আজকেই হরিহর কাকাকে দিয়ে খবর পাঠিয়ে দেব। হরিহর কাকার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। ঠিক আছে, তাহলে তাই করো। গিন্নি, তাহলে চলো এবার আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ির দিকে যাই।
আহা, আজকে কি আনন্দ আকাশে বাতাসে, হ্যাঁ। আরে ওই শুভেন্দু, শুধু বসে বসে একাই হুঁকো খেলে হবে? আমাদেরকেও তো দিতে হবে নাকি? আরে হ্যাঁ কাকা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। তোমাকে দেব না সে আবার হতে পারে নাকি, হ্যাঁ? একটা বল শুভেন্দু, মানে আড়তের ব্যবসাটা ভালো চলছে তো? হ্যাঁ গো কাকা, দিব্যি চলে যাচ্ছে। তা তোমার কেমন চলছে বলো? ভালো চললেই ভালো, হ্যাঁ। আমার আবার কেমন চলবে বল, ওই চলছে আর কি, হ্যাঁ। দেখ কাকা, এই বৃষ্টির দিনে আমাদের বাড়িতে এমন সময় কি মনে করে? না না, সেরকম কিছু নয়। আসলে ওই আমাদের প্রতিবেশীরা, মানে আবির যে থাকে না, ওদের সঙ্গে তোকে একবার দেখা করতে হবে। ওরা তোকে একবার দেখা করতে বলেছে। কেন গো কাকা, হঠাৎ ওদের সঙ্গে কেন দেখা করতে যাব? হ্যাঁ, ওরা তো কোনো মাছ চাষ করে না। আসলে 1 মাস আগে যে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে নদী থেকে কিছু ইলিশ মাছ তাদের জমিতে উঠে যায়। আর সেই মাছগুলো তারা 1 মাস ধরে দেখাশোনা করে। এখন সেইগুলো বড় হয়ে যাওয়ায় তাই তোকে বিক্রি করবে বলে তোর সাথে কথা বলতে চায় ওরা। ঠিক আছে কাকা, তুমি চিন্তা করো না, আমি কালকে সকালে ওদের বাড়িতে চলে যাব। তা শুভেন্দু, তোকে যে খোঁজ করে দিলাম তার বকশিসটা পাবো তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাবে, কেন পাবে না? হ্যাঁ, তুমি এত বড় খোঁজ এনে দিলে আবার আমি আর তোমাকে বকশিস দেব না, তা আবার হতে পারে? ঠিক আছে শুভেন্দু, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। রাত তো গড়িয়ে এলো, আবার বাইরে এত বৃষ্টি পড়ছে। ঠিক আছে কাকা, তুমি বাড়ির দিকে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম, আবার পরে কথাবার্তা হবে, হ্যাঁ। আবির, আরে ও আবির, হ্যাঁ, এই দেখ রে, আমি শুভেন্দুকে নিয়ে এসেছি। তুই কথা বলবি বলেছিলিস না, নে এবার কথা বল শুভেন্দুর সাথে। হ্যাঁ শুভেন্দুদা, দেখো এই জমিটা আমাদের, হ্যাঁ। এতে অনেকগুলো ইলিশ মাছ আছে। আমরা তো মানে কিসব আমরাই মাছ বিক্রি করতে পারবো না, বা আমাদের এই বিষয়ে দক্ষতা নেই। তাই তোমাকে এখানে মানে ডাকা। তুমি যদি ইলিশ মাছগুলোকে কিনে নিতে তাহলে একটু ভালো হতো। এই যে এতদিনে একটা গাধা পেলাম, হ্যাঁ। এই কৃষকের মাছ সম্পর্কে সেরকম ধারণা থাকবে না, হ্যাঁ। একে বরং অল্প টাকায় সমস্ত মাছগুলোকে কিনে নিয়ে যায়, তারপর আবার বাড়িতে গিয়ে এগুলোর ব্যবস্থা করতে হবে। কি শুভেন্দুদা, কিছু বলছো নাকি? আরে না না, কিছু বলিনি। তা আবির, তুই মাছগুলো কত দাম দিবি বল দেখি। কত দেবে বলো তো শুভেন্দুদা? তুমি তো হরিহর দাদুরই লোক, আর দাদুর লোক মানেই তো আমার লোক। ওই তোমার মন বুঝে দাও, মানে আবার পুষিয়ে গেলেই হবে। ঠিক আছে, তাহলে তোকে এই মাছের দাম আমি মোট 5,000 টাকা দেবো, ঠিক আছে? কি বলছো গো শুভেন্দুদা, 5,000 টাকা? কেন রে, কম হয়ে গেল নাকি, হ্যাঁ? না না শুভেন্দুদা, আসলে এতগুলো টাকা তো মানে কচু বিক্রি করেও আয় হতো না। এবারে একসাথে এতগুলো টাকা একবারে দেখিও নি, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম যে 5,000 টাকা, মানে ওই আর কি। এই নে আবির, তোর 5,000 টাকা নিয়ে নে, আর আমি এই সমস্ত মাছগুলোকে কালকে ধরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আজকে বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ শুভেন্দুদা, তুমি বাড়ির দিকে যাও, আমরাও যাই। যাক, তাহলে গাধাটাকে বেশ বোকা বানানো গেল, হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে এবার শুয়ে পড়ো। এই গিন্নি, জানো আজকে আমি একটা গাধাকে বোকা বানিয়ে এসেছি। কি বা বোকা বানিয়ে এসেছো? আসলে আমি আজকে মাছ কিনতে গেছিলাম, সেখানে প্রায় 10 কিলো ইলিশ আমি 5,000 টাকায় নিয়ে চলে এসেছি। সে কি গো, 5,000 টাকায় 10 কিলো ইলিশ মাছ? তাহলে আর বলছি কি গো গিন্নি, আবার এই মাছগুলোকে আমি একটু ইনজেকশন পুশ করে একটু বড় আকারের করে নেব, তাহলেই তো লাভ আর লাভ, শুধু পয়সা আর পয়সা।
দেখো, তুমি যে এইভাবে মাছগুলোকে ইঞ্জেকশন পুশ করে বড় বড় করে তুলেছো, এগুলো যদি পুলিশ জানতে পেরে যায় তাহলে তোমার কি হবে বলো তো? গিন্নি, তুমি ভয় পাচ্ছ কেন এরকম? আরে আমি তো গত 5 বছর ধরে করে আসছি, কেউ কি আমাকে ধরতে পেরেছে? ঠিক ঠিকানাই পাবে না যে আমি এসব কাজ করি। কেউ খোঁজ খবর না পেলেই ভালো। গিন্নি, আমার খাওয়া শেষ, এবার আমি ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এই হরিহর কাকা, আরে ও হরিহর কাকা, নাও নাও তাড়াতাড়ি মাছগুলোকে ইঞ্জেকশন পুশ করে দাও, না হলে কেউ দেখে ফেললে অসুবিধায় পড়ে যাবো। হ্যাঁ রে শুভেন্দু, আমি কিছু মাছ ইঞ্জেকশন করছি আর তুই কিছু মাছ ইঞ্জেকশন কর, তাহলে দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে হরিহর কাকা, ঠিক আছে। শুভেন্দুদা, আরে ও শুভেন্দুদা, তুমি মাছগুলোকে নিয়ে কি করছো? হ্যাঁ, এই মানে ওই দেখছিলাম মাছগুলোর কি অবস্থা। সে নাই বুঝলাম, তুমি মাছগুলোকে দেখছো, কিন্তু তোমার হাতে ওই ইঞ্জেকশনটা কেন? তুমি কি ওষুধ দিয়ে মাছগুলোকে বড় করবার চেষ্টা করছো? এই যা, সমস্ত কিছু আমরা যা করছিলাম দেখে ফেললো নাকি? দেখে ফেললে তো পুলিশকে গিয়ে বলে দিলে আমাদের আর রক্ষে থাকবে না। কি গো, কিছু বলছো নাকি? তুই কি করতে এখানে এসেছিস বল, মাছ কিনবি নাকি? হ্যাঁ হ্যাঁ, মাছ কিনতেই তো এসেছি, কিন্তু তোমার যা অবস্থা দেখছি, তোমার থেকে তো মাছ কেনা যাবে না। আমি বরং পুলিশের কাছে যাই, গিয়ে তোমার নামে নালিশ করে আসি। এবারে হ্যাঁ, তোমার একবার না শিক্ষা হলে তুমি এই খারাপ কাজ করা ছাড়বে না। হ্যাঁ, এই সময়জি তুই অমন করছিস কেন? হ্যাঁ, সর্বনাশটা এমন করিস না, তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো তো। তাহলে তুমি যখন বলছো যে না খেতে পেয়ে মারা যাবে, তাহলে এই মাছগুলোকে খেয়ে গ্রামের লোকগুলোর কি অবস্থা হচ্ছে তুমি আবার ভেবে দেখেছো কি? আমার ভুল হয়ে গেছে রে সমজিৎ, আমাকে ক্ষমা করে দে, আমি আর এ কাজ করবো না, তুই দয়া করে পুলিশ স্টেশনে যাস না ভাই। ঠিক আছে, আমি এখন আসছি, আর পরের দিন থেকে যেন না দেখি যে সব কাণ্ড করছো তুমি, নইলে আমি সত্যি সত্যি পুলিশ স্টেশনে চলে যাব তোমার নামে নালিশ করতে, ঠিক আছে? স্যার, আপনি কি কিছু লক্ষ্য করছেন? না তো অতনু, আমি তো সেরকম কিছু লক্ষ্য করছি না, তা তুমি কিসের কথা বলছো? স্যার, যত দিন যাচ্ছে না তত মানুষের রোগের সমস্যাটা বেড়েই চলেছে। কেন অতনু, হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? আসলে গতকাল রাতে আমি আমার বউয়ের জ্বর হয়েছিল বলে বউকে নিয়ে একবার ডাক্তারখানা গেছিলাম। সেখানে গিয়ে দেখি সমস্ত লোকেরই নাকি পেটের সমস্যা দেখা দিচ্ছে, এবং ডাক্তারবাবুও বলছেন যে এই পেটে লাগা কোনো সাধারণ পেটে লাগার মতো নয়। এ কি বলছো অতনু? হ্যাঁ, এ তো খুব খারাপ ব্যাপার তো, একবার খোঁজ খবর নিয়ে দেখতে হচ্ছে। স্যার, আমার যদ্দূর মনে হচ্ছে এসবের পেছনে রয়েছে মানুষের মাছ খাওয়া। তা অতনু, তুমি মাছের কথা বলছো কেন? আর মাছ খেলে তো মানুষের পুষ্টি বাড়ে। আসলে আমাদের গ্রামে তো সেরকম কোনো মাছের পুকুর নেই, আর যদিও নদী থেকে মাছ ধরে তা কতই বা রোজের বড় মাছ পাবে বলুন তো? গ্রামেরই বাজার তো, রোজের বড় বড় মাছ আসছে। তা আমাদের মনে হচ্ছে কেউ নিশ্চয়ই নিজের আয় বাড়ানোর জন্য ওই মাছেদেরকে ইঞ্জেকশন পুশ করে বড় করছে, তা খেয়ে মানুষরা অসুস্থ হয়ে পড়ছে। তাহলে অতনু চলো, আমরা আমাদের গ্রামে থাকা আড়তগুলোতে একবার টহল মেরে দেখি। হ্যাঁ স্যার, চলুন। আমাদের গ্রামে তো মোট দুটো ইলিশ মাছের আড়ত, মানে টহল মারতে বেশিক্ষণ সময় লাগবে না। তা ইলিশ মাছ কত করে দিচ্ছ ঈশান? আরে সাহেব, আপনি আমার দোকানে এসেছেন, আমার কি সৌভাগ্য! আপনার মতো বড় লোক আমাদের এই ছোট লোকের দোকানে এসেছেন, আমাদের কাছে কত সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্যের কথা পরে হবে, এখন তোমার এই দোকানটা আমরা তল্লাশি নেব। কেন সাহেব, আমি কি কিছু করেছি নাকি? আপনি ঘাবড়াবেন না, আমাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে কেউ নাকি মাছে ইঞ্জেকশন পুশ করে তার নিজের আয় বাড়ানোর জন্য এ সমস্ত কাণ্ড কারখানা করছে, তাই আমরা তাকে ধরে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছি। সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু এরকম খারাপ কাজ আমি কখনো করতে পারবো না। আপনি দয়া করে আমাকে ধরে নিয়ে যাবেন না সাহেব। তুমি এত ঘাবড়িও না তো, তুমি যদি কিছু না করে থাকো তাহলে তুমি ভয় পাচ্ছ কেন?
তোমার দোকানটা তো তল্লাশি নেওয়া হচ্ছে, যদি কিছু না পাওয়া যায় তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। না সাহেব, সেরকম তো কিছু পাওয়া গেল না। আচ্ছা ঠিক আছে অতনু। আর ঈশান, তোমাকে বিরক্ত করবার জন্য আমাদেরকে ক্ষমা করবে। হ্যাঁ, না না স্যার, আমি কিছু মনে করিনি। আপনাদের তো এটা ডিউটি, হ্যাঁ এটা তো করতেই হবে আপনাদেরকে। তবে তবে আপনি যেটার জন্য খুঁজতে এসেছেন, আমি আপনাদের কিছু হলেও না সাহায্য করতে পারি। হ্যাঁ তুমি জানো নাকি? হ্যাঁ আমি জানি, এই কাজটা শুধুমাত্র শুভেন্দু ছাড়া আর কেউ করতে পারে না। আপনি আপনি দোকানে না গিয়ে একবার আড়তে যান, আড়তে গেলে সমস্তটা দেখতে পাবেন। আমি এইসব বলেছি, আপনি বলবেন না জানো। হ্যাঁ ঠিক আছে, সে বিষয়ে তুমি চিন্তা করো না, এখন আমরা আসছি। আমি এই ব্যবসা 5 বছর ধরে করে আসছি, আর সৌমজিৎ আমাকে করতে মানা করেছে বলে কি আমি কাজ বন্ধ করে দেব? হ্যাঁ, কখনো না। হ্যাঁ শুভেন্দু, যা বলেছিস, দুদিনের এই চ্যাংরা পোলাগুলো এমন হাব ভাব দেখাচ্ছে যেন কত বড় হয়ে গেছে। তোমাদের দুজনকে আইন ভঙ্গ করবার জন্য গ্রেপ্তার করা হলো। অতনু, তুমি ওদের দুজনকে গিয়ে ধরো। স্যার, আমি কি করেছি যে আপনারা আমাকে ধরছেন? কি করেছো মানে? তুমি মাছি ইঞ্জেকশন পুশ করে 2 পয়সা বেশি কামাবার জন্য লোকেদেরকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবে? স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ কখনো করব না স্যার। চোর একবার যখন ভুল করতে শুরু করেছে, সে আর সৎ পথে কখনোই আসবে না। অতনু, তুমি এদের দুজনকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, একবার শিক্ষা পাওয়া দরকার। ঠিক আছে স্যার, আমি দেখছি।